ট্রিক্টোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো সেই অঙ্কটাই এখানে আমি বোর্ডে লিখে রেখেছি। এবার আমি তোমাদের সামনে দেখাবো কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়াই মাত্র 5 সেকেন্ডে এই অঙ্কটাকে কিভাবে করে দেখানো যায়। চলো তাহলে আমরা প্রথমে অঙ্কটাকে করে নিই। 1/6 1/6 1 6 5 4 1000 1000 6000। কি মনে হলো, ম্যাজিক দেখালাম নাকি প্রশ্নের উত্তরটা আগে থেকে আমার মুখস্থ করা ছিল? আনসার কিন্তু দুটোর কোনোটাই নয়। তাহলে এটা করলাম কিভাবে সেটা জানতে গেলে আমার এই ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে ফলো করতে হবে। পার্সেন্টেজ বা শতকরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে সহজভাবে সমাধান করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই ধরনের যখন পার্সেন্টেজ থাকবে সেগুলোকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নেব। এটা আমরা পার্ট 1-এর ক্লাসে শিখেছিলাম। তোমাদের মধ্যে যারা আমার পার্ট 1-এর ক্লাসটা দেখোনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলে গিয়ে প্রথমে পার্ট 1 ক্লাসটা দেখো, তারপরে পার্ট 2 ক্লাসটা করো, অথবা তোমরা আমার চ্যানেলের আই বাটনে গিয়ে পার্ট 1 ভিডিওটাও দেখতে পারো। আগের ক্লাসে আমরা এখানে একটা লিস্ট লিখেছিলাম, সেখানে মোট 10টা ভ্যালু ছিল। সেই 10টা ভ্যালুতে আমি বলেছিলাম যে এই ধরনের যখন পার্সেন্টেজ থাকবে সেগুলোর ফ্র্যাকশান ভ্যালুটা কত হবে, বোঝা গেল? এবং সেই সঙ্গে আমি আরও বলেছিলাম যে অঙ্কের প্রয়োজনে আরও কিছু যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষাতে সাধারণত এসে থাকে সেগুলো আমি তোমাদেরকে বলবো, তোমরা ওই টেবিলের সাথে সেগুলোকেও অ্যাড করে নেবে। চলো তাহলে আমরা দেখে নিই এটা কিভাবে করা যায়। এখানে কি বলেছে দেখো কোশ্চেনটা, At an election, A got 16 and 2/3% votes and lost to B by 4000 votes. তাহলে একটা ভোটে সেখানে কি বলছে, A মোট ভোটের 16 and 2/3% ভোট পেয়েছে বির সাপেক্ষে, এবং কি বলছে, বির সাপেক্ষে বলছি, মোট ভোটের 16 and 2/3% ভোট পেয়েছে এবং হেরে গেছে কত ভোটে? 4000 ভোটে। কার কাছে হেরেছে? বির কাছে হেরেছে। তাহলে ভোটে প্রার্থী কজন? দুজন, এ এবং বি। এ পেয়েছে 16 and 2/3% ভোট, বি নিশ্চয়ই তার থেকে বেশি পেয়েছে। তাহলে কি হবে? এ হেরে গেছে, কত ভোটে হেরেছে? 4000 ভোটে হেরেছে। কি জানতে চেয়েছে? দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস, অর্থাৎ মোট ভ্যালিড ভোট কত সেটা আমরা জানতে চেয়েছি। তাহলে আমার প্রথম কাজটা কি হবে, 16 and 2/3%, এটার মান আমরা আগের দিন শিখেছিলাম 1/6। এর ফ্র্যাকশনের ভ্যালুটা কত? 1/6। আগের দিন টেবিলে এগুলো লেখা ছিল সবই, আশা করছি তোমরা এগুলো মনে রেখেছো। তাহলে দেখো 1/6 এটা ফ্র্যাকশান ভ্যালু, এবং আমি আগের দিন আরও একটা কথা বলেছিলাম, যখনই এই ধরনের ফ্র্যাকশান থাকবে আমি নিচের যে ভ্যালুটা থাকবে সেটা কি ধরবো? যার সাপেক্ষে বা যার রেসপেক্টে, যার তুলনায় পেয়েছি। তো এখানে দেখো এই যে পার্সেন্টেজ ভোটটা এটা কিন্তু বির সাপেক্ষে নয়, বির সাপেক্ষে 4000 ভোটে জিতেছে, কিন্তু মোট যেই পার্সেন্টেজটা পেয়েছে এটা কার রেসপেক্টে? টোটাল ভ্যালিড ভোটের রেসপেক্টে, অর্থাৎ মোট যে বৈধ ভোট তার রেসপেক্টে পেয়েছে এত % ভোট এ। তাহলে এই যে 6 এটা কি হবে? টোটাল ভ্যালিড ভোটস, বোঝা গেল? উপরে যেটা এটা কার ভ্যালু? এর ভ্যালু। তাহলে এ কত পেয়েছে? 1 ইউনিট ভোট, এটা কি হবে? তাহলে ভোটস অফ এ, এর ভোট 1, টোটাল ভোট 6। বোঝা গেল এই পর্যন্ত? কোনো অসুবিধা নেই। এবারে দেখো দুজন প্রার্থী এ এবং বি, এ 1, টোটাল 6, তাহলে বি কত হবে? মোট ভোটের 6, মোট ভোটটা 6, এ পেয়েছে 1, তাহলে বাকি কত থাকছে? 5, তাহলে বি কত পাবে? 5। বোঝা গেল এটা? এবারে দেখো এখানে বির রেসপেক্টে এ কত? 1, তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কত? 4 না? দেখো বির তুলনায় এ কতটা কম? 4 ইউনিট কম। এবারে এখানে রিয়েল ভ্যালুটা অঙ্কে বলে দিয়েছে, কত বলেছে দেখো? 4000। এ বির তুলনায় কত ভোট কম পেয়েছে? 4000 কম পেয়েছে, এবং এই ফ্র্যাকশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কত? 4 ইউনিট এর ভ্যালু বি এর তুলনায়। তাহলে আমরা কি লিখতে পারি? 4 =
4000 4000। আমার কি জানতে চেয়েছে? টোটাল নাম্বার অফ ভোটস, মোট ভোট সংখ্যা, মোট বৈধ ভোট সংখ্যা। তাহলে বৈধ ভোট সংখ্যা কত এখানে? 6 ইউনিট। তাহলে 4 = এইটা, আমার 6-এর ভ্যালু বার করতে হবে। তাহলে কীভাবে করব? বাই 4 × 6, এটা ক্যালকুলেট করলে কত হবে? 6000। এটাই আনসার। বোঝা গেল প্রত্যেকের? ফ্র্যাকশনটাকে কনভার্ট করলাম 1/6-এ। 6টা নিচে, আমি কি বললাম? যার সাপেক্ষে হবে, যার তুলনায় হবে, সেটা সবসময় নিচে হবে। তাহলে কার তুলনায়? মোট ভোটের তুলনায় পেয়েছে এত পার্সেন্ট, তাহলে মোট ভোটটা 6, এ পেয়েছে 1, তাহলে বি কত পাবে? বি পাবে 6 - 1, তাহলে 5। দুজনের মধ্যে পার্থক্যটা কত? 4। আর এই দুজনের পার্থক্যটাই বলে দিয়েছে 4000। তাহলে আমি কি লিখতে পারি? 4 = 4000। জানতে চেয়েছে কি? টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস, মোট বৈধ ভোট সংখ্যা। তাহলে 6-এর ভ্যালুটা বার করতে হবে, সেটা ক্যালকুলেট করলে পাবো 6000। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো এলে আমরা যদি এই পার্সেন্টেজ ভ্যালুটা যদি আমরা ফ্র্যাকশানে যদি কনভার্ট করতে পারি বা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমার ক্যালকুলেট করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। আমি এটা প্রথমে দেখেই বলে নেবো, দেখো দেখেই বুঝে নেবো। এখানে এই ভ্যালুটা মানে আমার 1/6, তাহলে এ পেয়েছে 1/6, তাহলে বি কত পাবে? 6 - 1, তাহলে 5 হলো। দুজনের পার্থক্যটা কত? 4। 4-এর ভ্যালু বলে দিয়েছে 4000, তাহলে 1-এর ভ্যালু 1000, 6-এর ভ্যালু কত হবে? 6000। মুখে মুখেই হয়ে গেল, এত কিছু করার দরকার নেই যদি আমরা এই ভ্যালুটা মনে রাখতে পারি আর যদি আমরা সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারি। বোঝা গেছে? আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। এখানে কি বলেছে দেখো, দ্য পপুলেশন অফ এ ভিলেজ হ্যাজ ইনক্রিজড অ্যানুয়ালি অ্যাট দ্য রেট অফ 25%। তাহলে একটা গ্রামের জনসংখ্যা বাৎসরিক 25% হারে বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেছে এই পর্যন্ত? আফটার 3 ইয়ার্স ইট স্ট্যান্ডস 10,000। 3 বছর পরে দেখা যাচ্ছে কি গ্রামের জনসংখ্যাটা 10,000 হয়েছে। দ্য পপুলেশন ইন দ্য বিগিনিং ওয়াজ, আমার শুরুতে সেই গ্রামের জনসংখ্যা কত ছিল সেটা আমার জানতে চেয়েছে। কোশ্চেনটা বোঝা গেছে প্রত্যেকের? এবার দেখো এটাকে কীভাবে করব। আমার 25% কত ফ্র্যাকশান? আমি কি বলেছি? পার্সেন্টেজটাকে সবসময় ফ্র্যাকশানে করে নেব 90% বা 95% ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে না, দেখে মুখে মুখেই হয়ে যায়। মনে করো বললো 10% বা 100% বললো, তা সেক্ষেত্রে তো ফ্র্যাকশন করার কোনো দরকার নেই। তাহলে 25%, এটা মানে কত হবে? 1/4। বোঝা গেল? এবার কি বলেছে? 25% রেটে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে 4টা কী হবে? নিচের ভ্যালুটা কী হবে? আগে যা ছিল, তাই নাকি? 4টা কী হবে? আগে যা ছিল। তাহলে আগে গ্রামের জনসংখ্যা ছিল কত? আগে জনসংখ্যা 4, একটা কি হবে? বেড়েছে। বোঝা গেল? 4টা কি আগে জনসংখ্যা ছিল, 1 কি হয়েছে? বেড়েছে। তাহলে এখন কত হয়েছে বেড়ে? 4 + 1 5। বোঝা গেল কিনা দেখো? 4 ছিল আগে, 25% মানে কি 1/4। 4 নিচেরটা আমি সবসময় কি বলেছিলাম? যার রেসপেক্টে। তাহলে 25% বাড়ছে, কার রেসপেক্টে বাড়ছে? আগে যা ছিল। তাহলে আগে কত ছিল জনসংখ্যা? 4, বেড়েছে কত? 1। তাহলে এখন কতটা হয়েছে 1 বছর পরে? 4 + 1 5। বোঝা গেল প্রত্যেকের? এটা প্রথমে ছিল 4, 1 বেড়েছে, 4 + 1 5। এবারে কি বলেছে দেখো, এই রেটে 3 বছর ধরে বেড়েছে। 3 বছর ধরে বেড়েছে, মানে এই যে বাড়াটা এটা 3 বছর পর পর চলেছে কন্টিনিউয়াসলি। এবার এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা সুদ কষার অঙ্ক প্রত্যেকে কম বেশি জানি। সেখানে 2 ধরনের সুদ আসে, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ, তাই না? সরল সুদটা মানে কি? শুরুতে যা ছিল সবসময় সেটার ক্যাপিটাল ধরেই তার এগেনস্টে আমার বাড়বে। আর চক্রবৃদ্ধি কি হয়, বা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, সেটা কি হয়? প্রত্যেক বছরে যেটা বাড়ছে সেইটাকে ক্যাপিটাল ধরে পরের বছর আবার ক্যালকুলেট করব, তাই তো? এখানে যখন বলেছে মানে কম্পাউন্ডলি এই জাতীয় টার্ম যখন কিছু বলেনি, তাহলে আমাকে ধরে নিতে হবে ওটা নর্মাল ভ্যালুতেই বাড়ছে, নর্মাল পার্সেন্টেজেই বাড়ছে।
তাহলে আমি যেটা ধরবো সেটা আমি কি 4ই ধরবো। সেকেন্ড ইয়ারে গিয়ে 5টা ধরবো না, কিন্তু যে 5-এর রেসপেক্টে বেড়েছে তা কিন্তু বলবো না। সেকেন্ড ইয়ারে ওই 4-এর রেসপেক্টেই বেড়েছে ধরবো। কথা বোঝা যাচ্ছে কিনা দেখো, যখন কিছু বলেনি, কম্পাউন্ড টার্মটা যখন বলেনি, তাহলে আমি ধরে নিতে হবে যে শুরুতে যা ছিল তার রেসপেক্টেই প্রতি বছর 25% করে বাড়ছে। এইটা কিন্তু বোঝাটা খুব দরকার। বোঝা গেছে এই পর্যন্ত? এবার দেখো কিভাবে লিখি। দেখো বিফোর নাও, তাহলে দেখো আগে কত ছিল 4, এখন কত হয়েছে 5, 3 বছর হয়েছে। তার মানে আবারও লিখবো 4, আবারও এখানে 5, আবারও 4, আবারও 5। বোঝা গেল কিনা দেখো, এটা আমার 3 বছর চলেছে তো প্রক্রিয়াটা, তাই তো? তাহলে 3 বছর 4, এখানে বেড়েছে 5, 4 5 4 5, হলো 3 বার বেড়েছে 3 বছর, তাই 3টে লিখেছি। এবারে আমরা একদিন একটা কনসেপ্ট শিখেছিলাম পার্ট 1-এ, যে এই রকম যখন দুটো থাকবে তখন তাদের মধ্যে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয় টোটালটা বার করতে গেলে। এটা আমরা এই কনসেপ্টটা আমরা আগের দিন পার্ট 1-এ শিখেছিলাম। তাহলে এখানে সেটাই অ্যাপ্লাই করব, মাল্টিপ্লাই করে দেবো। এটা করলে কত হবে 64। বোঝা গেছে? এটা করলে কত হবে 125। এ পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো, আগের দিন কনসেপ্ট শিখেছিলাম যে এরকম যখন থাকবে সেগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা হলো 64 হলো, এটা হলো 125। এবার আমার কি জানতে চেয়েছে দেখো, শুরুতে কত ছিল। তাহলে শুরুতে কত হবে, 3 বছরের রেসপেক্টে শুরুতে কত হবে, এটাই বেড়েছে কত, এটাই 3 বছর। 3 বছরের রেসপেক্টে শুরুতে আমার এটাই ছিল ভ্যালু, আর 3 বছর পরের রেসপেক্টে বেড়ে হয়েছে কত 125, তাই তো? এটা আমি 4 আর 5 1 বছরের রেসপেক্টে, তাহলে 3 বছরের রেসপেক্টে এইটা আগে ছিল 64, বেড়ে হয়েছে 125। এবং এখানে আমার কি বলা আছে দেখো, 3 বছর পরে আফটার 3 ইয়ার্স ভ্যালুটা কত হয়েছে 10,000। তাহলে এই অনুযায়ী আমি কি বলতে পারি, 125 এখন যেটা হয়েছে, মানে এখন বলতে 3 বছর পরে, তাহলে সেটা 125। তাহলে 125 ইজ ইকুয়াল টু 10,000, যেটা রিয়েল ভ্যালু, এটা তো ফ্র্যাকশন ভ্যালু। তো রিয়েল ভ্যালু 10,000, যেটা 125 সমান। আমি বার করতে হবে কোনটা, 64টা। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি 64 কী করে বার করব, এটা এদিকে চলে আসবে নিচে, 125 আর 64টা মাল্টিপ্লাই করে দেবো। বোঝা গেছে? এটা হবে 5, 25 দিয়ে কাটলে 25 4 8, তাহলে এটা দাঁড়াবে 0 হাতে 3 6 48 3-এ। বোঝা গেল? প্রথমে ফ্র্যাকশানে কনভার্ট করেছি, ফ্র্যাকশানটা নিচেরটা সেটা মোট ধরেছি, মানে আগে যা ছিল এটা বেড়েছে। তাহলে এখন কতটা হয়েছে, এখন বলতে 1 বছর পরে সেটা কত হচ্ছে 5। তাহলে দেখো 4 5 4 5 4 5, 3টে কেন লিখেছি, কারণ 3 বছর বলেছে। আর এগুলোকে আমি কী করে কী বললাম, শুরুতে 4ই কেন ধরছি, কারণ এখানে নর্মাল রেটে বলেছে। যদি কম্পাউন্ডলি বলতো, কম্পাউন্ড টার্মটা যদি বলে দিত, তাহলে কিন্তু এখানে 5 ধরতে হতো, এটা তখন 6 ধরতে হতো, এটা তখন 6 ধরতে হতো, এটা 7 ধরতে হতো। বোঝা গেছে? আমার যেহেতু এরকম কিছু বলেনি, তো আমি নর্মাল রেটই ধরবো। তাহলে শুরুতে যেটা ছিল তার রেসপেক্টে ধরবো, তো সেই জন্য 4 5 4 5 4 5 সেম। এবারে এই ধরনের কোশ্চেনে কী হয়, এগুলোকে টোটালটা বার করতে গেলে এগুলোকে মাল্টিপ্লাই করতে হয়। 64 হয়েছে, এটা হয়েছে 125। তাহলে 3 বছরের রেসপেক্টে মোট জনসংখ্যাটা, মোট পপুলেশনটা 64 শুরুতে 3 বছরের রেসপেক্টে। আর কতটা বেড়ে হয়েছে, 3 বছর ধরে বেড়ে কত হয়েছে, প্রথম বছর একটা বেড়েছে, দ্বিতীয় বছর একটা বেড়েছে, তৃতীয় বছর বেড়েছে, মোট বেড়ে কত হয়েছে 125। এবার এই 3 বছর পরে যে বেড়ে যতটা হয়েছে সেটাই আমার এখানে বলে দিয়েছে রিয়েল ভ্যালু 10,000। তাহলে 125 ইজ ইকুয়াল টু 10,000 লিখতে পারি। তাহলে সেখান থেকে 64-এর ভ্যালুটা আমি বার করবো 5120। বোঝা গেছে প্রত্যেকের? চলো তাহলে আমরা পরের অঙ্কটা দেখে নিই। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। কোশ্চেনটা কি বলা আছে দেখো, when the price of sugar decreased by 10%, a man could buy 1 kg more for 270 rupees। তাহলে চিনির মূল্য 10% হ্রাস পাওয়াতে একজন মানুষ 270 টাকায় আগে যতটা চিনি কিনতে পারতো তার রেসপেক্টে আরও 1 কেজি বেশি চিনি কিনতে পারছে। ক্যালকুলেট দ্য অরিজিনাল প্রাইস।
শুরুতে যে ভ্যালুটা ছিল মানে চিনির যে মূল্যটা সেটা কতটা বার করতে বলেছে। কোশ্চেনটা বোঝা গেছে? দেখো কীভাবে করব। 10%, তোমরা এইভাবে পার্সেন্টেজ রেখে এটাও করতে পারো। আমি বললাম 10% থাকলে বা 100% বা 50% এগুলোতে না করলেও চলে, তাও আমি এটাকে করেই দেখাচ্ছি। তাহলে 1/10, বোঝা গেছে? 10% মানে 1/10। 10%টা কি ডিক্রিজ করেছে, মানে আগের যা মূল্য ছিল তার রেসপেক্টে 10% কমেছে। তাহলে আগের রেসপেক্টটা আগের কত ছিল তাহলে হবে নিচের ভ্যালুটা, বোঝা গেছে? তাহলে এই নিচেরটা আমি ধরে নিচ্ছি 10x, নিচেটা কতটা ধরে নিলাম 10x। আগের মূল্য হলো। আর এক যেটা কি 1টাকে ধরে নিচ্ছি আমি x, এটাকে 10x ধরলাম, এটাকে ধরলাম 1x। 1 মানে কি 1, এবার x যদি ধরি 1x লেখার দরকার নেই, শুধু x লিখবে। তাহলে xটা কি কমেছে, কি কমেছে ভ্যালুটা কমেছে। তাহলে x কমেছে দাম, আর 10xটা কি আগের মূল্য বা প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল প্রাইসটা সেটা। এবার তাহলে দেখো, তাহলে x যদি কমে তাহলে বর্তমানে কত হয়েছে ভ্যালু, তাহলে বর্তমান মূল্য কতটা, আগে ছিল 10x কমেছে x, তাহলে কত হবে 9x, বোঝা গেছে? আগে ছিল 10x কমেছে x, তাহলে এখন হয়েছে কত 9x। ঠিক আছে, এবারে বোঝো কনসেপ্টটা। আগে 270 টাকায়, আগে মূল্যটা কত ছিল 10x, এখন কতটা হয়েছে 9x, কমেছে। তাহলে 270 টাকায় আগে মূল্য কত ছিল 9x, তাহলে কত কেজি কিনতে পাবে? তাহলে আমি কি করব, 270কে মনে করো সাপোজ একটা ভ্যালু আছে, আমি 300 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, 300 টাকা নিয়ে বাজারে গেছো, তুমি মনে করো মাছ কিনবে, মাছের কেজি 100 টাকা করে। তাহলে 300 টাকা নিয়ে বাজারে গেছো, মাছের কেজি 100 টাকা করে, তাহলে তুমি ক কেজি মাছ কিনবে? 300/100, 3 কেজি, সিম্পল। তাহলে এটা সেটাই লিখেছি, দেখো 270 টাকা নিয়ে বাজারে গিয়েছে, এখন চিনির মূল্য যত সেই টাকাকে চিনির মূল্য দিয়ে ভাগ করে দেবো, তাহলে তত কেজি কিনতে পারবে আগে আর এখন দুটো রেসপেক্টে। তাহলে দেখো এখন কি করছে, এখন তো কমে গেছে, তাহলে 270 তাকে কত দিয়ে ভাগ করেছি 9x। তাহলে এই যে ভ্যালুটা পাবো এটা কি এত কেজি চিনি এই 270 টাকাতে এখন কিনতে পারছে। কথা বোঝা গেল কিনা? দেখো মোট টাকা নিয়ে গেছে 270 টাকা, এখন চিনির মূল্য কত 9x টাকা করে 1 কেজি, তাহলে কত কেজি কিনবে 270/9x হলো। আগে কতটা কিনতো ওই টাকাতে, আগে মূল্য কত ছিল 10x হলো। দেখো 270/9x এখন কিনতে পারছে, আগে কতটা কিনতে পারতো 270/10x। এবারে এই যে দুটোর মধ্যে পার্থক্য ডিফারেন্সটা সেটা কি হবে 1। কেন 1 লিখলাম? এখন দেখো 1 কেজি বেশি চিনি কিনতে পারছে। তাহলে আগে মনে করো চিনি কিনতে পারতো সাপোজ মনে করো 4 কেজি, এখন কি বলেছে 1 কেজি বেশি কিনতে পারছে, তাহলে এখন কত হবে 5 কেজি। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কত থাকছে 1, কোশ্চেনে সেটাই বলেছে। এটা বোঝা গেল কিনা? দেখো এটা আগে কতটা এটা আগে কতটা কিনতে পারছিল কত কেজি, আর এটা বর্তমানে দাম কমে যাওয়ার ফলে যত কেজি কিনতে পারছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কত হবে 1, কারণ এখন তো সেটাই বলেছে যে 1 কেজি বেশি চিনি কিনতে পারছে। তাহলে এইটা মাইনাস এইটা = 1। এবার এখান থেকে আমি ক্যালকুলেট করব। কীভাবে ক্যালকুলেট করবো? এখানে দেখো 270 ওপরে রয়েছে, নিচে x রয়েছে, তাহলে আমি শুরুতেই 270/x কমন নিয়ে নেব। তাহলে এটা হবে 1/9, এটা 1/10, বোঝা গেছে? তাহলে কি হবে এখান থেকে 270/x, এটা কত হবে 90, এটা ক্যালকুলেট করবে দেখবে 90 ওপরে 10 - 9, তাহলে এটা হবে 1/90। এটা ক্যালকুলেট করবে দেখবে 1/90 হবে। এলসিএম করলে কত 90, আর এখানে ওপরে 10 এখানে 9, তাহলে 10 - 9 মানে 1, তাহলে 1/90। এটা = কত 1, 90 এটা কেটে গেলে 3, তাহলে এখান থেকে
এক্স ইজুকাল টু কত 3 বেরোলো, এক্স ইজুকাল টু কত পেলাম 3। আমার কি জানতে চেয়েছে অরিজিনাল প্রাইস, অর্থাৎ আগে ভ্যালুটা কত ছিল অ্যাকচুয়াল। তাহলে এক্সের ভ্যালু 3, আমার আগে ভ্যালুটা কত ছিল দেখো, আগের মূল্য 10x। তাহলে আনসারটা কত হবে 10 × 3। বুঝতে পারলাম? এক্সের ভ্যালু 3, আগের ভ্যালুটা কত, আমার আগে মূল্যটা ছিল কত 10x, তাহলে বসিয়ে দেবো 10 × 3 30। বোঝা গেছে? চলো তাহলে আমার পরের অঙ্কটা দেখে নিই। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। অঙ্কটা ভালো করে দেখো। ইন এ ক্লাস 60% স্টুডেন্টস পাস ইন হিন্দি, 45% ইন ইংলিশ। ইফ 25% পাস ইন বোথ সাবজেক্টস, পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ফেল ইন বোথ সাবজেক্টস, সেটা কত আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো একটা ক্লাস, সেখানে 60% ছাত্র ইংরাজিতে পাস করেছে, 60% হিন্দিতে, 45% ইংরাজিতে, এবং তাদের মধ্যে 25% দুটোতেই পাস করেছে। আমার জানতে চেয়েছি কি কত পার্সেন্ট ছেলে বা ছাত্রছাত্রী দুটোতেই ফেল করেছে, অর্থাৎ কোনোটাতেও পাস করতে পারেনি। এই ধরনের প্রশ্নগুলো আমাদের শর্টকাট ফর্মুলা অনেকে জানা আছে, সেটা দিয়ে করে দিই। কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যাটা কি হয়, এই কোশ্চেনগুলো যদি একটু ঘুরিয়ে দেয়, মানে মিশিয়ে দিল, কিছু পার্সেন্টেজ দিল পাশের, কিছু পার্সেন্টেজ দিল ফেলের, তখন এর কনসেপ্টটা গোলমাল হয়ে যায়। কথা কি বলছি বোঝা গেছে? সহজ অঙ্ক সহজভাবে করে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। জাস্ট এই ভ্যালুটা অ্যাড করে দেবো, দিয়ে এখান থেকে এটা মাইনাস করে দেবো, দিলে আনসার এসে যাবে। এবারে সমস্যাটা পাকায় যখন ভ্যালুগুলোকে পাস ফেল যখন মিক্সড করে দেবে, তখন তার জন্য কি হবে, আমাদের এই কোশ্চেনগুলো, এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমরা আজকে নতুন একটা কনসেপ্ট শিখব। সেটা হলো ভেন ডায়াগ্রাম। কি বললাম? ভেন ডায়াগ্রাম। চলো তাহলে আমরা দেখে নিই জিনিসটা কীভাবে করা যায়। এখানে দেখো কি বলেছে, 60% স্টুডেন্টস হিন্দিতে পাস করেছে। তাহলে এখানে আমি একটা ড্র করলাম, এখানে লিখে দিলাম 60%। এই যে বক্সটা করলাম, এটা কি মনে করো টোটাল স্টুডেন্ট। কথা বোঝা গেল? এই বক্সটা করলাম টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্টের সবসময় কত হয় 100%। টোটাল যে কোনো টোটাল মানে 100%। তাহলে 100%-এর মধ্যে আমার 60% কী বলেছে, দেখো হিন্দিতে পাস করেছে। তাহলে এটা লিখলাম হিন্দি। কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে একদম সহজ কনসেপ্ট, একটু ভালো করে মন দিয়ে তোমরা শোনো, ঠিক বুঝে যাবে। তাহলে 60% হিন্দি, আমার কি বলেছে 45% ইংলিশ। 60% হিন্দি, 45% ইংলিশ। তাহলে আমি 40% এখানে এইভাবে লিখে দিলাম, এঁকে দিলাম। আঁকাটা কি ঠিক হবে? হবে না। কেন হবে না? 60% 45% দুটো মিলিয়ে কত হয়ে যাচ্ছে 105%। তাহলে 100-র মধ্যে 105% কী করে হবে? তাহলে এই যেটা আঁকলাম এটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে, অঙ্কটা দেখতে হবে ভালো করে। দেখো এখানে কি বলা আছে, 25% পাস ইন বোথ সাবজেক্ট। তাহলে হিন্দি আর ইংলিশ এই দুটো সাবজেক্টে যা পাস করেছে, তাদের মধ্যে এমন কিছু ছেলে রয়েছে যারা দুটোতেই পাস করেছে। সেরকম সংখ্যা কতটা 25%। তাহলে আমি এই পিকচারটার উপরে এইরকম একটা ড্র করব, এইটা লিখে দেবো 45%। এটা কিসে পাস করেছে? ইংলিশে। বোঝা গেল কিনা? দেখো আমি 60% আর 45% দুটো আলাদাভাবে ড্র করতে পারছি না। কেন পারছি না? কারণ এখানে দেখো একটা টার্ম বলেছে 25% যেটা দুটোতেই পাস করেছে। তাহলে এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, সেখানে কিছুটা পোর্শন দেখো মার্চ করে যাচ্ছে। সেই মার্চ যেটা করছে সেটা আমি কত লিখব 25%। এ পর্যন্ত বোঝা গেছে? তাহলে 25%টা কি, এরা বোথ সাবজেক্টে পাস করেছে। এই জন্য দেখো দুটোই মার্চ করে দিয়েছি, কিছুটা এর মধ্যে রয়েছে, কিছুটা ওর মধ্যে রয়েছে।
বোঝা গেল? এবারে এই যে পোর্শনটা, মানে এই যে গোলটা, এই গোলের মধ্যে এই পোর্শনটা যদি আমি বাদ দিই, যতটুকু এর ভিতরে ঢুকে এসছে এই পোর্শনটা যদি বাদ দিই, তাহলে সেই পোর্শনটা কি বোঝাচ্ছে? শুধু হিন্দিতে পাস করেছে। কথা বোঝা গেল কিনা দেখো, এই যে গোলটা আমি ড্র করেছিলাম, এই যে গোলটা ড্র করেছিলাম এটা কার জন্য? হিন্দির জন্য। হিন্দির জন্য ড্র করেছিলাম। এবার এর মধ্যে কিছু পার্সেন্ট দেখো ঢুকে এসছে। কার ঢুকে এসছে? ইংলিশেরটা কিছু পার্সেন্ট এর মধ্যে ঢুকে এসছে। কেন ঢুকে এসছে? কারণ 25% বলেছে কি দুটোতেই পাস করেছে। তাহলে এই পোর্শনটা বাদ দিয়ে এই বাকি এই গোলের বাকি পোর্শন যেটা রয়েছে সেটা কি? শুধুমাত্র হিন্দিতে পাস করেছে, তারা ইংলিশে পাস করতে পারেনি। তাহলে সেই পার্সেন্টটা কত হবে দেখো, টোটালটা 60, সেখান থেকে আমি 25% বাদ দেবো, তাহলে কত হবে? 60 মাইনাস 25 কত হবে তাহলে? 35%। বোঝা গেল কিনা দেখো, মোট 60%, সেখান থেকে 25% দুটোতেই আছে। তাহলে শুধু হিন্দিতে পাস করেছে কত? 60 মাইনাস 25%, তাহলে সেটা কত হবে? 35%। বোঝা গেল? তাহলে 35% কি? অনলি হিন্দি। বোঝা গেছে এই পর্যন্ত? এবার এদিকে দেখো, এই গোলটা কিসের জন্য? ইংলিশের জন্য। 45% যে ইংলিশে পাস করেছে এই গোলটা তাদের জন্য। তাদের মধ্যে দেখো এদিকেও 25% রয়েছে, এই 25% তো দুদিকেই রয়েছে। তাহলে এই 25%টা হিন্দির মধ্যেও রয়েছে। তাহলে এই টোটাল থেকে এই 25% যদি বাদ দিই, তাহলে এই বাকি যে পোর্শনটা পড়ে থাকছে হিন্দির ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, তাহলে সেটা কি হবে? শুধু ইংলিশে পাস করেছে। বোঝা গেল ব্যাপারটা? এইটা টোটাল ইংলিশের জন্য, তার মধ্যে এই পোর্শনটা দুটোতেই পাস করেছে। তাহলে বাকি যে পোর্শন, এই পোর্শনটা তাহলে কী হবে? শুধু ইংলিশে পাস করেছে। তাহলে সেটা কত হবে? 45% থেকে 25% বাদ দেবো, তাহলে 45 মাইনাস 25, তাহলে কত হবে সেটা? 20%। বোঝা গেল কিনা দেখো, শুধু যেটাতে পাস করেছে সেটা কী করে বার করলাম? মোট যতটা পাস করেছে সেখান থেকে যেটা দুটোতেই পাস করেছে সেটা বাদ দিয়ে দেবো, দিলে তাহলে শুধুমাত্র হিন্দিতে পাস করেছে 35% আর শুধুমাত্র ইংলিশে পাস করেছে 20%। এবারে এই যে তিনটে ভ্যালু পেলাম, এই তিনটে ভ্যালু আমি অ্যাড করে দেবো। 35% যারা শুধু হিন্দিতে পাস করেছে, 20% যারা শুধু ইংলিশে পাস করেছে, আর দুটোতেই পাস করেছে কতজন? 25%। তাহলে তিনটে ভ্যালু যদি অ্যাড করে দিই কত হচ্ছে দেখো, 80, 35, 25, 60, 20, 80। তাহলে এই যে 80% পেলাম, এটা কি? টোটাল পাস স্টুডেন্ট। এতগুলো স্টুডেন্ট, এত পার্সেন্ট স্টুডেন্ট টোটাল পাস করেছে। তাহলে এত পার্সেন্ট স্টুডেন্ট যদি টোটাল পাস করে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট স্টুডেন্ট? সবসময় টোটালটা 100%, তাহলে ফেল কত পার্সেন্ট হবে? ফেল ইন বোথ সাবজেক্ট, দুটো সাবজেক্টেই ফেল করেছে, তাহলে সেরকম কী হবে? 100% মাইনাস 80% না? বোঝা গেল? আমার জানতে চেয়েছি কি কত পার্সেন্টেজ স্টুডেন্ট দুটোতেই ফেল করেছে, তা সেরকম কত বেরোলো? 20%। কনসেপ্টটা বোঝা গেছে? শুরুতে মনে হতে পারে যে জিনিসটা কঠিন, কিন্তু একদমই নয়। আমার যেহেতু এটা অনলাইন ক্লাস, ইউটিউবে তোমরা এটা ভিডিও পজ করে আবার শুনবে কথাটা। অফলাইন ক্লাস নয়, অনলাইন ক্লাস। তোমরা এটাকে ভিডিওটা পজ করে আবার শুনবে, দরকার পড়লে কথাগুলো স্লো করবে, একবার নয় দুবার শুনবে, কিন্তু একবার যদি বুঝে যাও এটা, এর থেকে সহজ পদ্ধতি এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আর হয় না। তোমার কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে যেরকম ইচ্ছা আসুক, তুমি কনসেপ্টটা বুঝে নেবে, সহজেই করে ফেলতে পারবে অঙ্কগুলো। কথাটা কি বললাম বোঝা গেল? চলো তাহলে এই ধরনের প্রশ্ন আরও একটা দেখে নেওয়া যাক। আমরা পরবর্তী অঙ্ক পেয়ে গেছি বোর্ডে। কি বলেছে দেখো, ইন অ্যান এক্সাম 34% ফেল ইন ম্যাথ, 42% ফেল ইন ইংলিশ অ্যান্ড 20% ফেল ইন বোথ। তাহলে আগেরটা ছিল কি?
পাস করেছিল কজন সেটা বলেছিল, এখানে কি ফেলের পার্সেন্টেজটা বলছে। 20% ফেল ইন বোথ, পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাস ইন বোথ সাবজেক্ট। তাহলে উভয় সাবজেক্টে পাস করেছে এরকম কতজন রয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা ভেন ডায়াগ্রামটা ড্র করে নেব। এটা কিসের ভেন ডায়াগ্রাম হবে? ফেল ক্যান্ডিডেটসের। বোঝা গেল? তাহলে এটা মনে করো লিখলাম, এটা কিসে? ম্যাথ মনে করো, ম্যাথ কত পার্সেন্ট? 34%। ঠিক আছে, আচ্ছা এটা একটু বড় করি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। হলো, এটা ম্যাথ 34%। ঠিক আছে, ইংলিশে কত? 42% ফেল করেছি। তাহলে কিন্তু আলাদা করে ইংলিশের জন্য 42 লিখলে হবে না। কেন লিখলে হবে না? কারণ এখানে 20% এমন স্টুডেন্ট বলেছে যারা দুটোতেই ফেল করেছে, কমন। তাহলে দুটোর মধ্যে কমন একটা পোর্শন রাখতে হবে। তাহলে তার জন্য আমি এরকম একটা ড্র করে দিলাম। তাহলে এই পোর্শনটা কত ইংলিশের জন্য? যেটা 42%। আর এই পোর্শনটা তাহলে কত হবে? 20% বলেছে, তাহলে এটা 20%। এই পর্যন্ত বোঝা গেল? এবারে আমি বার করব কি এই পোর্শনটা, অর্থাৎ এই গোলটার মধ্যে থেকে এই পোর্শনটা বাদ দেওয়া, মানে এই পোর্শনটা জাস্ট এইরকম পোর্শনটা। তাহলে সেটা কত হবে? 34, সেখান থেকে 20 বাদ দেবো, তাহলে কত হবে? 14। এই 14%টা কী পেলাম আমরা? শুধু ম্যাথে ফেল করেছে। তাহলে শুধু ম্যাথে ফেল করেছে, শুধুমাত্র ম্যাথেই ফেল করেছে, তাহলে সেটা কত পার্সেন্টেজ হলো? 14%। কীভাবে বার করলাম? মোট ম্যাথে ফেল করেছে যত পার্সেন্ট, সেখান থেকে দুটোতেই ফেল করেছে যত পার্সেন্ট, 20% রয়েছে, তাহলে 34 থেকে 14%। এদিকে তাহলে কত হবে দেখো, শুধু ইংলিশে কতজন ফেল করেছে? 42%, সেখান থেকে 20% বাদ দেবো, তাহলে কত হবে? 22%। এবার আমাদের কাজটা কি? এই তিনটাকে অ্যাড করে দেওয়া। কত হবে দেখো? 26, 36, 56। মোট কত পার্সেন্ট পেলাম? 56%। এই 56%টা কি? মোট ফেল করেছে। তাহলে টোটাল ফেল ক্যান্ডিডেটস কটা? মানে কটা বলতে কত পার্সেন্ট? 56%। টোটাল ফেল হলো। আমরা জানতে চেয়েছি কি? এমন স্টুডেন্ট, পার্সেন্টেজ স্টুডেন্ট যারা দুটোতেই পাস করেছে। তাহলে ফেল করেছে 56%, টোটালটা 100%, তাহলে পাস করেছে কত হবে? 100 মাইনাস 56। বোঝা গেল? 56% টোটাল ফেল করেছে, পাস করেছে, তাহলে কত হবে? 44%। সহজ জিনিস। এই জিনিসটা যদি একবার বুঝে যাও না, তাহলে এই ধরনের কোশ্চেন করতে গেলে একদম এগুলো মুখে মুখে হয়ে যাবে। দেখো কীভাবে হয়। আমার দেখো প্রথমে দেখতে হবে যে সবগুলো একই আছে কিনা। দেখো ফেল, এটাও ফেল, এটাও ফেল, এটাও ফেল। তাহলে এটা প্রথমে আমাকে দেখতে হবে আমাকে সবগুলো একই আছে কিনা। সবগুলো যদি একই থাকে তাহলে কী হবে? 34, এটা 20%, তাহলে এটা থেকে এটা বাদ দেবো কত? 14, এটা থেকে এটা বাদ দেবো তাহলে কত? 22, 22, 14, 20, তিনটে যোগ করলে 56, 100 থেকে বাদ দিলে 44। মুখে মুখে হয়ে যাবে। কিন্তু তার জন্য কী করতে হবে? এই ডায়াগ্রামটা ড্র করাটা আমার জানতে হবে যে কীভাবে আসছে জিনিসটা। বোঝা গেছে ব্যাপারটা? চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই। এই ধরনের আরও একটা অঙ্ক আমরা পরবর্তী অঙ্কটা বোর্ডে পেয়ে গেছি। এখানে দেখো কী বলেছে? ইন অ্যান এক্সাম 70% পাস ইন ম্যাথ, একটা পরীক্ষাতে 70% ম্যাথে পাস করেছে, 80% পাস ইন ইংলিশ, 80% ইংলিশে পাস করেছে, 10% ফেল ইন বোথ, 10% উভয়তে ফেল করেছে। টার্মটা ভালো করে দেখো, ফেল, দুটো পাস বলেছে, একটা ফেল বলেছে। ইফ 144 ক্যান্ডিডেটস পাস ইন বোথ, আবার কি বলেছে? যদি 144 জন এমন রয়েছে যারা দুটোতেই পাস করেছে, তাহলে দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কত? কোশ্চেনটা বুঝে গেছে? এবারে দেখো এই ধরনের কোশ্চেনে যখন দুটো আলাদা যেটা থাকবে, দেখো পাস আছে আবার ফেল আছে, তাহলে আমাদের কাজটা কি হবে? সবগুলোকে একটাতে কনভার্ট করা, আইদার ফেল অর পাস। বোঝা গেল কিনা? দেখো
তাহলে আমরা কি করব, এখানে যেহেতু 10%টা ফেল আছে উভয়তেই, তাহলে আমরা সবগুলো ফেলে কনভার্ট করব। কত পার্সেন্ট ফেল করেছে, তাহলে দেখো প্রথমে ম্যাথে পাস করেছে কতজন, ম্যাথে 70% পাস করেছে, তাহলে বাকি 30% কি ফেল করেছে। সহজ হিসেব তো, 70% যদি ম্যাথে পাস করে 100 জনের মধ্যে 70 জন যদি ম্যাথে পাস করে, তাহলে বাকি যে 30 জন তারা কি ম্যাথে নিশ্চয়ই ফেল করেছে। তাহলে কি হবে, ম্যাথে ফেল কতজন করেছে, 100% মাইনাস 70%, তাহলে কত হবে দেখো 30%। বোঝা গেল, ম্যাথে ফেল করেছে তাহলে কত হবে 100% মাইনাস 70%, 30%, তাহলে ম্যাথে ফেল করেছে। তাহলে ইংলিশেটা কি হবে, ইংলিশে কতজন ফেল করেছে, কতজন হবে দেখো, ইংলিশে পাস করেছে কত 80%, তাহলে বাকি 20% তাহলে কি হবে ফেল করেছে। তাহলে কি লিখবো আমি, 100% মাইনাস 80%। বোঝা গেল কিনা দেখো, আমি কি করলাম, প্রথমে জাস্ট ওই সাবজেক্টগুলোতে কত পার্সেন্ট করে ফেল করেছে সেটা আমি বার করে নিলাম। তাহলে ম্যাথে বেরোলো কত 30%, আর ইংলিশে কত বেরোলো 20%। এবারে আমি ডায়াগ্রামটা ড্র করবো। কীভাবে ড্র করবো, এই হলো কমন একটা বলেছে, তাহলে কমন পার্ট আমি রাখলাম কমন পার্ট। তাহলে প্রথমে কমন পার্টটা লিখবো, কতটা সেটা 10%, কমন পার্টটা কত 10%। এই দিকেটা কতটা আমার দেখো, এটা মনে করো আমি লিখছি ম্যাথ, তাহলে ম্যাথ কত পার্সেন্ট 30%, আর এদিকে মনে করো ইংলিশ, তাহলে ইংলিশ কত পার্সেন্ট 20%। তাহলে এগুলো মোট ম্যাথে পাস ফেল করেছে, এগুলো সব ফেল। এই ডায়াগ্রামটা কিসের ডায়াগ্রাম, ফেলের জন্য। তাহলে ম্যাথে ফেল করেছে কত 30%, কমন আছে কত 10%, তাহলে শুধু ম্যাথে ফেল করেছে কতজন হবে 30 মাইনাস 10, তাহলে কত 20%। এটা শুধু ম্যাথে ফেল করেছে। আর ইংলিশের ক্ষেত্রে কী হবে, মোট ফেল করেছে 20%, 10% দুটোতেই ফেল করেছে, তাহলে শুধুমাত্র ইংলিশে ফেল করেছে কতজন হবে 10%, তাহলে এখানে লিখে দেবো 10%। বোঝা গেল, এবার এই টোটাল করে দেবো, টোটাল করে দিলে কত পাচ্ছি দেখো 40%। 40% কি মোট ফেল করেছে, তাহলে 40% ক্যান্ডিডেট এমন পাচ্ছি যারা ফেল করেছে, তাহলে টোটাল ফেল 40%। বোঝা গেল, তাহলে আমার পাস করেছে কত ক্যান্ডিডেট বলো, পাস করেছে কত ক্যান্ডিডেট হবে, ফেল যদি আমার 40% হয় তাহলে পাস কত হবে 100 মাইনাস 40, তাই তো 100-এর মধ্যে যত পার্সেন্ট ফেল করেছে বাদ দিয়ে দেবো, দিয়ে তাহলে কী পাবো আমরা পাসটা পাবো, তাহলে সেটা কত হচ্ছে 60%। বোঝা গেল এই পর্যন্ত, টোটাল ফেল ক্যান্ডিডেট পেলাম 40%, তাহলে পাস ক্যান্ডিডেট কত হবে 60%। এবং আমাদের কি বলে দিয়েছে এই 60%টা কত 144 জন, তাহলে 60%টা কত 144 জন। কি জানতে চেয়েছে 100% জানতে চেয়েছে, তাহলে এখানে 60%টা কত 144, তাহলে 100% কত হবে 144 by 60 into 100। Sorry. তাহলে কত বেরোলো 240, তাহলে টোটাল ক্যান্ডিডেট কত, নাম্বার অফ ক্যান্ডিডেটস 240। বোঝা গেছে, একদম সহজ জিনিস, শুধু জিনিসটাকে কোশ্চেনটা ভালো করে বুঝে নেবে, নিয়ে ব্যাস
2 সেকেন্ডের মধ্যে ভেন ডায়াগ্রাম বানিয়ে দেবে তোমরা। আর ভেন ডায়াগ্রাম বানিয়ে দিতে পারলি ব্যাস, যে ধরনের যত কঠিন অঙ্ক আসুক এ ধরনের মানে এই টাইপের কোশ্চেন আর কি পার্সেন্টেজ থেকে, তাহলে কিন্তু একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। শুধু এই ভেন ডায়াগ্রামটা ড্র করতে হবে, এই যদি একবার বুঝে যাও 2 সেকেন্ডই তোমরা ড্র করে ফেলতে পারবে। বোঝা গেছে সবার? তাহলে চলো আমরা এই ধরনের আরও একটা অঙ্ক দেখে নিই।